হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য ভেক্টর পোর্শন থেকে যে 2 নম্বরের কোয়েশ্চেনগুলো, 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসবে বা আসতে পারে সেই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এবং সেখান থেকে আমি গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা কোয়েশ্চেন এতটাই ইম্পর্টেন্ট যে পরীক্ষার জন্য কিন্তু আমাদের খুব সুন্দর করে তৈরি করে যেতে হবে, এবং পরীক্ষায় সেখান থেকে আমরা কমন পাওয়ার চান্স কিন্তু খুব খুব বেশি। তাই খুব ভালো করে মন দিয়ে আমাদের ক্লাসটা করতে হবে, বুঝতে হবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কোয়েশ্চেনকে গুরুত্ব দিয়ে শিখতে হবে, এবং সেটাকে না দেখে কিন্তু প্র্যাকটিস করে অবশ্যই পরীক্ষায় যেতে হবে, যাতে পরীক্ষাতে সেই কোয়েশ্চেন যদি কমন আসে, এবং আসার চান্স তো খুব বেশি, বারবারই বলছি, এবং সেটাকে কিন্তু সঠিকভাবে লিখে আসতে হবে। ঠিক আছে, একদম এই ধরনেরই এই টপিকের উপরই কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসবে, এবং সেগুলো আমাদের হয়তো খুব একটা হলে একের জায়গায় 2 দিয়ে দিতে পারে, 2 এর জায়গায় 3 দিয়ে দিতে পারে, সংখ্যাটা একটু হয়তো চেঞ্জ করলেও করতে পারে, কিংবা ডাইরেক্ট হুবহু সেম কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। তাই এই ভিডিওটা কিন্তু তোমাদের সেমিস্টার 4 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তাই খুব সুন্দর করে মন দিয়ে তোমরা দেখো, খাতায় নোট ডাউন করো, এবং সেইভাবে কিন্তু না দেখে জিনিসগুলোকে, অঙ্কগুলোকে প্র্যাকটিস করে যাও পরীক্ষার সময়। অবশ্যই সেটা তোমরা কিন্তু অনেক লাভবান হবে, অনেক বেশি তোমরা কমন পাওয়ার জায়গায় থাকবে। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম পোর্শন থেকে, যেটা হচ্ছে ভেক্টর। যেখানে ভেক্টরে আমরা প্রত্যেকটা 2 নম্বরের কোয়েশ্চেন নিয়ে, যেগুলো যেগুলো পরীক্ষায় আসতে পারে বা আসবে সেই ধরনের নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে শুরু করি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা নিয়ে আমি এখানে আলোচনা করছি সেটা হচ্ছে, পুরো টাইপ ওয়াইজ আমি জিনিসগুলোকে ভাগ করে করে বলছি, কোনো হ্যাপাজার্টলি কোনো মানে ঘেটে জিনিসগুলোকে হবে না। প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক ওয়েতে ফরম্যাট মেনটেন করে এবং সুন্দরভাবে যে টাইপ ওয়াইজ ভাগ করে করে আমি জিনিসগুলোকে করাবো। তার জন্য আমাকে খাটতে হয়তো বেশি হচ্ছে, বেশি হবেও, আরো বেশি খাটতে আমি রাজি, কিন্তু তোমাদের জিনিসগুলো এইভাবে যদি করো তোমাদের কিন্তু শিখতে, বুঝতে, জানতে এবং প্র্যাকটিস করতেও সুবিধা হবে, যে টাইপ ওয়াইজ তোমরা জিনিসগুলোকে শিখে রাখছো। ঠিক আছে, ফলে সেই টাইপের কোশ্চেন যখন পরীক্ষা আসবে আমরা কিন্তু দেখেই চিনতে পারবো। কিন্তু হ্যাপাজেটলি যদি আমরা জিনিসগুলোকে প্র্যাকটিস করে যাই, এখান থেকে একটু সেখান থেকে একটু, তাতে করে কি প্রবলেম হয়, পরীক্ষায় কোশ্চেন, চেনা কোশ্চেন এসেও হয়তো আমরা সেটাকে বুঝতে পারলাম না। এমনটা যেন না হয়। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ওই জন্য টাইপ ওয়াইজ তার ফরম্যাট মেনটেন করে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে শিখবো। একসঙ্গে ঘেটে ফেলবো না, যে এই ফর্মুলা দিয়ে যখন হবে সেই ফর্মুলা দিয়ে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি বলে দেবো ডাইরেক্ট, দেন অন্য ফর্মুলায় যাব। ঠিক আছে, তাই প্রথম যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে সেটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর। প্রথম যে টাইপের কোয়েশ্চেন আসে সেটা হলো, দুটো ভেক্টর দিয়ে দেবে, সেই ভেক্টরের ডট প্রোডাক্টের মান দিয়ে দিতে পারে কিংবা ক্রস প্রোডাক্টের মান দিয়ে দিতে পারে। ডট বা ক্রস প্রোডাক্টের মান দিয়ে দিতে পারে এখানে। ঠিক আছে, ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের মান দিয়ে দিতে পারে। সেখান থেকে তাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ জিজ্ঞাসা করতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি ফর্মুলা অ্যাপ্লাই করব, কি ফর্মুলা অ্যাপ্লাই করে করব, যেমন এখানে এ ভেক্টরের মান দিয়েছে, বি ভেক্টরের মডুলাস দিয়েছে, এ ক্রস বি ভেক্টরও দিয়ে দিয়েছে। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে? মনে করি এ ভেক্টর কমা বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। এ এবং বি যে ভেক্টরটা রয়েছে তার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো আমাদের দুটো ফর্মুলা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট যদি দেওয়া থাকে সেখান থেকে অ্যাঙ্গেল জিজ্ঞাসা করে তাহলে কি ফর্মুলা ইউজ করব, এবং যদি ডট প্রোডাক্টের ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যাঙ্গেল জিজ্ঞাসা করে তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করবো। যদি ক্রস প্রোডাক্ট দেওয়া থাকে, ক্রস প্রোডাক্ট যদি দেওয়া থাকে, ক্রস প্রোডাক্ট যদি গিভেন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাইন থিটা দিয়ে বার করব। আর ডট প্রোডাক্ট দেওয়া থাকলে আমরা সেক্ষেত্রে কস থিটা দিয়ে বার করবো। ক্রস প্রোডাক্ট দেওয়া থাকলে সাইন থিটার ভ্যালুটা বেরিয়ে যাবে। সাইন থিটা ইকুয়ালস টু মড অফ এ ক্রস বি ডিভাইডেড বাই মড এ মড বি, মড অফ এ ক্রস বি ডিভাইডেড বাই মড এ ইন্টু মড বি। আর cos থিটার ভ্যালুটা আমরা কি করে বার করবো, সেক্ষেত্রে ডট প্রোডাক্ট দেওয়া থাকবে। ডট প্রোডাক্ট দেওয়া থাকলে আমরা cos থিটাকে অ্যাপ্লাই করে কাজটা করব, কারণ cos থিটার ক্ষেত্রেই ডট প্রোডাক্টটা ইউজ হয়। তাই তো, ডট প্রোডাক্ট মানে এ ডট বি মানে এ মড বি cos থিটা, আর ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। সেই এন ক্যাপটা যাতে না থাকে, এন ক্যাপটা যদি ইউনিট ভেক্টর সেটা যাতে 1 হয়ে যায়, তাই জন্য আমি মডুলাস অফ এ ক্রস বি ইউজ করেছি।
ঠিক আছে। আর ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিভাবে ফর্মুলাটা ইউজ করবো, cos থিটা ইকুয়ালস টু হচ্ছে জাস্ট a ডট b, সেক্ষেত্রে মডিউলাস ইউজ করার কোনো প্রয়োজন নেই, ডিভাইডেড বাই মড a মড b। তাহলে আমাদের এখানে যেহেতু সাইন থিটার মানটা দিয়ে করতে পারবো, কারণ এখানে ক্রস প্রোডাক্টের ভ্যালু দিয়ে দিয়েছে, ডট প্রোডাক্ট দিয়ে জানি, তাই সাইন থিটার ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে, তাহলে সাইন থিটার ফর্মুলাটা ইউজ করবো। এই দুটো জিনিস আমাদের একদম মাথায় গেঁথে নিতে হবে, ভালো করে মনে রাখতে হবে, যাতে পরীক্ষাতে ডট প্রোডাক্ট দিলে আমরা কি করে করবো সেটা যেন করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দিই এবার। এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা, সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু মডুলাস অফ এ ক্রস বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি। এবার প্রত্যেকের মান আমরা জানি, মডুলাস অফ এ ক্রস বি কোশ্চেনে দিয়ে দিয়েছে 12, মডুলাস অফ এ দিয়েছে 4, অ্যান্ড মড বি ইজ গিভেন বাই 2√3। ভ্যালুগুলো বসিয়ে দিলাম। 4 দিয়ে 12কে কাটলে 3, 3 মানে আমি সেটাকে বলতেই পারি √3 হোল স্কোয়ার। √3 হোল স্কোয়ার মানে কিন্তু অলওয়েজ 3। রুট এ এর হোল স্কোয়ার মানে রুট এ করলাম তার আবার স্কোয়ার করলাম, তার মানে এ হবে, সেটা আমরা সবাই জানি, ক্লাস 10-এর করণী চ্যাপ্টার থেকে জানি, কিংবা তার আগে থেকে জানি আমরা। কারণ যে কোনো জিনিসকে রুট করা মানে সামথিং, আমি কাউকে 10 টাকা দিলাম, আবার 10 টাকার সঙ্গে সঙ্গে ফেরত নিয়ে নিলাম, তাহলে 10 - 10 করে 0ই থাকবে, মানে তার কাছে যত টাকা আগে ছিল ততটাই থাকবে। আমি যে দিলাম আবার সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম, তাতে কিন্তু কোনো এফেক্ট পড়বে না। তার মানে রুট করলাম আবার স্কোয়ারও করলাম, তার রুট আর স্কোয়ার দুটো উঠে গিয়ে ভিতরের সংখ্যাটুকু শুধুমাত্র থাকবে, আর কেউ কিচ্ছু থাকবে না। তাহলে 3 মানে হচ্ছে অ্যাকচুয়ালি √3 হোল স্কোয়ার। কেন লিখলাম, যাতে আমি নিচেরটা √3 সঙ্গে কাটতে পারি। এবার উপরে দুটো √3 আছে, নিচে একটা আছে, তাহলে একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে √3/2। তাহলে সাইন থিটার যে মানটা আমরা পেলাম, সাইন থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে √3/2। তার মানে সাইন কত ডিগ্রি, আমরা যদি সূক্ষ্মকোণের হিসাবে আসি, তাহলে সাইন কত ডিগ্রি এটা, সাইন এটা হলো 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে থিটার মানটা কত, থিটাটা হচ্ছে 60 ডিগ্রি, অথবা π/2, সরি, অথবা π/3। ঠিক আছে, তাহলে নির্ণয় মধ্যবর্তী কোণ, অ্যান্সারটা লিখে দেবো লাস্টে, নির্ণয় মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে সলভ করতে পারবো, এবং এই অন্তর্বর্তী বা মধ্যবর্তী কোণ সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু বারবার আসে। সেটা আমাদের ফর্মুলাটা সোজা, এবং জিনিসটাও সোজা, অঙ্কটাও সোজা, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সোজা হলেই যে সেটা আসবে না এতটাও ব্যাপারটা নয়, আবার খুব কঠিন হলে সেটাও যে আসবে না এরকম কোনো ব্যাপার নয়। আমি সেই রকম কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করবো, সেটা সোজা হোক কঠিন হোক, পরীক্ষায় আসবে এবং আসার মতো 100% সিওরিটি রয়েছে, বা আসতে পারে, অ্যাটলিস্ট 99% তো সিওরিটি আছেই। সেই ধরনের কোয়েশ্চেন নিয়ে এখানে আলোচনা হবে, তাই প্রত্যেকটা অঙ্কই কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন এই কোয়েশ্চেনটাই, এই অন্তর্ভুক্ত কোণ বা মধ্যবর্তী কোণ সংক্রান্ত কোয়েশ্চেন, সেটা 2016-তে এসছে, 2025-এ এসছে, এবং তাছাড়াও বিভিন্ন ভাবে এসছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, চলে আসবো আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে। আবারও একটা অন্তর্বর্তী কোণ সংক্রান্ত কোয়েশ্চেন 2024-এই আমাদের এইচএসে এসছে, মানে পর পর এসছে, পর পর একদম। তার মানে এইচএসে এই ধরনের কোয়েশ্চেন আসাটা কতটা বেশি আমাদের কাছে মানে সম্ভাব্য, সেটা আমরা বুঝতেই পারছি। প্রত্যেকটা 2025-এ এসছে 3 ভাগ, তার আগের ইয়ারে চলে এসছে 2024-এ। 25-এ এসছে এ ক্রস বি এর ভ্যালু দেওয়া আছে, 24-এ এসছে এ ডট বি এর ভ্যালু দেওয়া আছে, যেটা আমি দুটো ফর্মুলায় কিন্তু আগের অঙ্কে লিখে দিলাম। তো এখানে কি দিয়েছে, মড এ মড বি এ ডট বি দিয়ে দিয়েছে, তাহলে আমরা করতে পারবো। তাহলে এ এবং বি ভেক্টরের সলিউশনে আসি। এ কমা বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বা অন্তর্বর্তী কোণ যাই বলি, ইকুয়ালস টু থিটা হলে, সেকেন্ড ফর্মুলা কি বলছে, যেটা ডট প্রোডাক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা cos থিটা দিয়ে বার করতে হবে, যখন ডট প্রোডাক্ট দেওয়া থাকবে তখন কি বার করতে হবে, cos থিটা, এবং তার ফর্মুলা কত না, এ ডট বি ডিভাইডেড বাই মড এ মড বি। তাহলে ভ্যালু গুলো বসিয়ে দেবো, এ ডট বির মান হচ্ছে √6 দিয়েছে কোয়েশ্চেনে, এগুলো দেওয়াই থাকবে, √3 আর √2 দিয়েছে। √6 কে আমরা ভাঙতেই পারি √3 ইন্টু √2 আকারে,
ডিভাইডেড বাই √3। আর √2 কে আমরা ভাঙতে পারি হচ্ছে, মানে 2 কে আমরা ভাঙতে পারি √2 হোল স্কয়ার আকারে, যেটা আগের অঙ্কে করে দেখালাম। একদম ভেঙে ভেঙে করছি। তাহলে √3 ইন্টু √2 ডিভাইডেড বাই √3। আর আমি আরো ভাঙছি জিনিসটাকে তোদের বোঝার সুবিধার্থে। তোরা একটা এই স্টেপটা অবশ্যই জাম্প করতে পারিস, কোনো অসুবিধা নেই তাতে, তার জন্য কেউ কিচ্ছু বলবে না। স্টেপ জাম্প এই জায়গাটাতে এই একটা লাইন করতেই পারিস, কারণ আমি এটা বোঝার জন্য এক্সট্রা একটু বোকা বোকা স্টেপ লিখছি, যাতে তোরা সবাই বুঝতে পারিস। √2 হোল স্কয়ার মানে দুবার √2 গুণফল, দুটো √2 গুণফল। তাহলে এবার আমি √3 সঙ্গে একটা √3 কেটে গেল, √2 সঙ্গে একটা √2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1/√2। কার মান আমরা 1/√2 পেলাম? cos থিটার মান পেলাম হচ্ছে 1/√2। আর cos এর কোন ভ্যালুটা হচ্ছে 1/√2 হয়? cos 45 ডিগ্রি হয় হচ্ছে 1/√2। তার মানে থিটার মান কত? থিটার মানটাই হয়ে গেল তাহলে 45 ডিগ্রি। অথবা যদি আমি রেডিয়ান হিসাবে বলি তাহলে π/4। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। তাহলে সুতরাং এ এবং বি ভেক্টরের অন্তর্বর্তী কোণ, সুতরাং এ ভেক্টর কমা বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ইকুয়ালস টু 45 ডিগ্রি, অথবা π/4, 45 ডিগ্রি যে কোনো একটা লিখলেই হলো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা টোটাল কোয়েশ্চেনটা। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, এবার আমি এটা ইয়ারে না আসলেও আমার তরফ থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি এক্সট্রা হিসাবে দিচ্ছি, সেটা আমরা এবার দেখবো। সে যেমন এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে যে যে কোনো দুটি ভেক্টর এ এবং বি এর ক্ষেত্রে প্রমাণ করো যে মডুলাস অফ a ক্রস বি তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ a.a, a.b, a.b, b.b। এই কোয়েশ্চেনটা দিয়েছে। কোয়েশ্চেনটা দেখতে যেহেতু খুব সুন্দর এবং একটা দৃষ্টি আকর্ষক কোয়েশ্চেন, যে প্রমাণটা এরকম ডিটারমিনেন্টের সঙ্গে একটা ভেক্টরের কম্বিনেশন করে দিয়েছে, কোয়েশ্চেনটা দেখতে যেহেতু খুব সুন্দর এবং সিম্পল, কোয়েশ্চেনটা পরীক্ষায় আসতেই পারে, না আসার কোনো কিচ্ছু নেই। তাই আমি ইয়ারের বাইরে কিন্তু এক্সট্রা হিসাবে আমি এই কোয়েশ্চেনটা রাখলাম একটা সাজেশনে, সেটা কিন্তু তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। কি বলেছে কোয়েশ্চেনটাতে? a ক্রস বি তার মডিউলাস তার আবার স্কোয়ার। ঠিক আছে, সেটা মানে কত? সেটা মানে হচ্ছে মডিউলাস অফ এ মডিউলাস অফ বি আর সাইন থিটা। ঠিক আছে, মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, তার আবার মডিউলাস তার আবার স্কোয়ার, যেখানে থিটা হচ্ছে এ কমা বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার a ক্রস বি এর মান আমরা জানি সবাই, মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে এন ভেক্টর হচ্ছে একটা, এন ক্যাপটা হচ্ছে এ এবং বি যে সমতলে রয়েছে তার সঙ্গে লম্ব দিকে একটা অভিমুখে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, যার মান হচ্ছে 1। এন ক্যাপের মান হচ্ছে 1, অর্থাৎ মডিউলাস অফ এন ক্যাপ হচ্ছে 1। তাহলে এটাকে যদি মডটাকে আমরা ব্রেক করি তাহলে কি পাবো? মড অফ এ তার একটা মড, আবার মড বি তার আবার মড, আবার সাইন থিটার মড, আবার এন ক্যাপের মড। এই পুরোটার স্কোয়ার, প্রথমে মডটাকে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করলাম, তারপর স্কোয়ার নিলাম। এবার একটা জিনিসের উপর দুবার বা 10 বার বা 2000 বার যে কতবারই মড নিই না কেন, যদি একবার মড নিই যে ভ্যালুটা দেবে, বারবার মড নিলে সেই ভ্যালুটাই দেবে। কোনো একটা রাশির উপর একবার মড নিলে যে ভ্যালু দেবে, বারবার মড নিলেই সেই ভ্যালু দেবে। অর্থাৎ আমি -2 এর উপর একবার মড নিই, সেটা দিলে কিন্তু 2 তে পরিণত হয়ে যাবে। তার উপর যতবারই মড দেবো না কেন, এই 2 এর মডই আসছে, তার মানে 2ই থাকছে। 3 বার মড দিলে আবারও এই 2 এর মড আসছে, তার মানে 2ই থাকছে। তার মানে একবার মড নিয়ে যে 2 পেয়ে গেলাম, তারপর যতবারই মড নেব 2ই পাবো। অর্থাৎ একবার মড নিলে এবং 10 বার মড নিলে বা 1000 বার মড নিলে তাতে ভ্যালু চেঞ্জ হয় না, প্রথম মডিউলাসটাই এফেক্টটা শুধুমাত্র থাকে। তাহলে মড বিটাও মড বি হবে, ডবল মড থাকলেও আর যাই থাকুক, সাইন থিটাটা সাইন থিটা, সেটা সাইন স্কোয়ার থিটা করে দিলাম একবারে।
যেহেতু মডিউলাস আছে স্কোয়ার আছে, সাইন স্কোয়ার থিটা করে দিলাম, এটাকেও এগুলো স্কোয়ার করে করে দিই। আর এন ক্যাপ মানে হচ্ছে মডিউলাস অফ এন ক্যাপ মানে হচ্ছে 1। এন ক্যাপ মানে কত, মডিউলাস অফ এন ক্যাপ মানে 1। তাহলে মডিউলাস অফ এন স্কোয়ার আসছে, তার মানে 1 স্কোয়ার। তাহলে আলটিমেটলি পেলাম হচ্ছে মড এ স্কোয়ার মড বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। মড এ স্কোয়ার মড বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আমাকে প্রমাণ করতে হবে যে সেটা এরকম কোন একটা ভ্যালু দেবে। এই মড এ মড বি মড বি মানে এ ডট বি এই ধরনের একটা ভ্যালু এখানে আসবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কি করে করছি না, মডিউলাস অফ বি স্কোয়ার যা আছে থাকুক, সাইন স্কোয়ার থিটা যেটা রয়েছে তাকে আমি 1 - cos স্কোয়ার থিটা করে নিচ্ছি। কারণ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ক্যান বি রিটেন অ্যাজ 1 - cos স্কোয়ার থিটা। অ্যান্ড আমরা এবার এটাকে কি করছি, ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, অর্থাৎ গুণ করে দিচ্ছি। বাইরে যেটা কমন নেওয়া আছে সেটাকে আমি গুণ করে দিলাম। তাহলে এই গুণটা যদি করি, এবার যদি সেটাকে আমরা সাজাই অ্যাকচুয়ালি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা বাম পক্ষ ডান পক্ষ হিসেবে করতে পারি, অথবা এটা থেকেই ডাইরেক্ট ওটা প্রমাণ করতে পারি, একই ব্যাপার জিনিসটা। জিনিসটা কিন্তু সেম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কেউ যদি বলে বাম পক্ষ ডান পক্ষ নিয়ে করবে, তাতেও কিন্তু করতে পারে। আবার কেউ ডাইরেক্ট এখান থেকেও নিয়ে আসতে পারে, আমি নয় বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করছি তোদের সুবিধার্থে। এবার চলে আসি ডান পক্ষের ভ্যালুটা। ডান পক্ষে দিচ্ছে হচ্ছে ডিটারমিনেন্টটা, অর্থাৎ এ ডট বি, প্রথম দিচ্ছে এ ডট এ, এ ডট বি, এ ডট বি, বি ডট বি, এ বি, এ বি, বি। অ্যাকচুয়ালি এটা বি এ লিখলে জিনিসটা ভালো হতো, কিন্তু যদিও এ বি আর বি এ যেহেতু সেম, তাই দুটোকে এ বি লিখেছে, সেটা কোনো বড় কথা নয়। যাক, এটাকে ডিটারমিনেন্ট ব্রেক করার নিয়ম কি, এ বি সি ডি ডিটারমিনেন্ট ব্রেক করলে কি হবে, এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাই তো, এই তো নিয়ম। কারণ আমরা আগে সেমিস্টারে পড়েছি সে সম্পর্কে। তাহলে এ ডট এ ইন্টু বি ডট বি মাইনাস এ ডট বি ইন্টু এ ডট বি, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। এবার এখান থেকে এই জিনিসটা অবশ্যই আসছে, কারণ এ ডট এ মানে আমরা জানি অলওয়েজ এ ডট এ, সেটা মানে কিন্তু মডুলাস অফ এর স্কোয়ার। আর বি ডট বি সেটা মানে হচ্ছে মড বি এর স্কোয়ার। ওকে, আর এ ডট বি সেটা মনে হচ্ছে মড এ মড বি কস থিটা। জাস্ট এটুকুনি জানা থাকলে, আমরা ডট প্রোডাক্টের ডেফিনিশন জানা থাকলে কাজটা হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটাকে আমরা লিখতে পারছি মড এ স্কোয়ার, পরেরটাকে আমরা লিখতে পারছি মড বি স্কোয়ার। আর এ ডট বি কতবার রয়েছে, দুবার রয়েছে, তাহলে মড এ মড বি কস থিটার হোল স্কোয়ার। অ্যান্ড দিস ইজ নাথিং বাট এটা, তাই তো। তাহলে দেয়ার ফোর যে কোনো একটাকে আমরা এইভাবে লিখতেই পারি, যে মডুলাস অফ, আমি এটাকে করে দিচ্ছি মড অফ এ স্কোয়ার মড অফ বি স্কোয়ার মাইনাস মড অফ এ ডট বি কস থিটার হোল স্কোয়ার। তাহলে সুতরাং বাম পক্ষ প্রমাণ হয়ে গেল। তাহলে এতটাই সিম্পল ভাবে জিনিসটা আমরা করতে পারবো, শুধুমাত্র ডিপেন্ড করতে হলো ডট প্রোডাক্টের ডেফিনিশনটা কি, মড এ মড বি কস থিটা। ক্রস প্রোডাক্টের ডেফিনিশন কি, মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। আর এ ডট এ করলে অলওয়েজ মডিউলাস অফ এ স্কোয়ার হয়, সেটা আমাদের জেনে রাখতে হবে, না জানা থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে তার উপর ডিপেন্ড করে প্রবলেমটা কিন্তু হয়ে গেল। দেখে মনে হচ্ছে কি না কি দেখতে, কিন্তু আলটিমেটলি
ব্যাপারটা এতটাই সহজ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট নেক্সট যে কোয়েশ্চেনটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি সেটা হচ্ছে এবিসি তিনটে ভেক্টর দিয়েছে, এবিসি তিনটে ভেক্টর দিয়েছে, কিন্তু তিনটে ভেক্টরের কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে এখানে, যেখানে এ ভেক্টরটা হচ্ছে নন জিরো ভেক্টর, এটা নট ইকুয়ালস টু জিরো ভেক্টর, এ ডট বি আর এ ডট সিটা সেম, আবার এ দিয়ে যদি বি কে ক্রস প্রোডাক্ট করা হয়, এ দিয়ে যদি সি কে ক্রস প্রোডাক্ট হয় সেটাও সেম, তাহলে বি আর সি এখানে সমান ছাড়া অন্য কিছু হবে না, সেটা আমাদের প্রমাণ করতে হবে। একটা নন জিরো ভেক্টর দিয়ে দুটো ভেক্টরকে ডট করলে যা আসছে সেটা যদি সমান হয়, আবার দুটো ভেক্টরকে ক্রস করলেও যদি সমান হয়ে যায়, তাহলে ওই দুটো ভেক্টর নিজেরাই সমান। ঠিক আছে, ওই দুটো ভেক্টর নিজেরাই সমান হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, যেখানে এ ভেক্টরটা অবশ্যই নন জিরো ভেক্টর, কারণ এটা যদি জিরো ভেক্টর হয় তাহলে এমনিতেই সমান হবে। এটা জিরো ভেক্টর হলে এ ডট বি করলে জিরোই পাবো, এ ডট সি করলেও জিরোই পাবো, তাহলে সমানই হবে। এ ক্রস বি করলেও জিরো ভেক্টর পাবো, এ ক্রস সি করলেও জিরো ভেক্টর পাবো, যদি এটা জিরো ভেক্টর হয়। সেক্ষেত্রে বি আর সি সমান হোক বা না হোক, এমনিতেও সমান হবে, এমনিতেও সমান হবে। ঠিক আছে, যে কোনো ভাবে সেটা সমানই হবে, সেক্ষেত্রে আর কিছু বলার থাকলো না। ঠিক আছে, তাই বি আর সি কে সমান দেখাতে গেলে এটাকে স্পেসিফিক্যালি কনসিয়াসলি এখানে জিরো দেওয়া নেই, মানে এটা জিরো হলে হবে না। জিরো হলে এমনিতেই সব সমান হবে, সেখান থেকে বি আর সি এর সমান সেই কনক্লুশন লিস্ট ড্র করা যাবে না। ঠিক আছে, তাহলে প্রদত্ত কি বলেছে, এ ডট বি নিয়ে কাজটা শুরু করছি ফার্স্টে। এ ডট বি ইকুয়ালস টু এ ডট সি, তাহলে আমি যদি সব একদিকে নিয়ে আসি, তাহলে এ ডট বি মাইনাস এ ডট সি ইকুয়ালস টু জিরো। ভুলেও কিন্তু জিরো ভেক্টর নয়, এটা ডট প্রোডাক্ট এদিক ওদিক করা হচ্ছে। ডট প্রোডাক্টের কাজ হচ্ছে, ডট প্রোডাক্টের সময় সেটা শুধু জিরো, সিম্পল জিরো, একটা স্কেলার জিরো, একটা কনস্ট্যান্ট জিরো, একটা রিয়েল নাম্বার জিরো, সেটা কোনো ভেক্টর জিরো নয়। ভেক্টর জিরো হবে ক্রস প্রোডাক্টের সময়, জিরোর মাথায় কোনো রকম ভেক্টর চলবে না, কারণ কি করে ভেক্টর হবে, এ ডট বি নিজে একটা স্কেলার ভ্যালু, এ ডট সি সেটা একটা নিজে স্কেলার ভ্যালু, দুজনের বিয়োগ করলে সেটা একটা স্কেলার ভ্যালু, কখনোই সেটা জিরো ভেক্টরের সঙ্গে সমান হতে পারে না, সেটা জিরোর সঙ্গেই সমান হবে যদি সমান হতে হয়, স্কেলার জিরোর সঙ্গে সমান হবে, নট ভেক্টর জিরো। সেখান থেকে আমরা এ ডট কমন নিচ্ছি রিভার্স ডিস্ট্রিবিউটিভ অনুযায়ী, রিভার্স ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী আমরা জাস্ট কমন নিচ্ছি। কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলা হয় সেটাকে, সেটাকে বিনিময় নিয়ম বলা হয়, সেটাকে বলা হয় বিনিময় নিয়ম। হয়েছে, তাহলে এটাকে আমি এক নম্বর নাম দিয়ে রাখি। আবার এবার এ ক্রস বি থেকে কি পাওয়া যাচ্ছে দেখি। আবার এ ক্রস বি সমান এ ক্রস সি, এ ক্রস বি সমান এ ক্রস সি, সেখান থেকে আমরা কি বলতে পারছি, সেখান থেকে আমরা বলতে পারছি হচ্ছে একই দিকে যদি নিয়ে আসি, তাহলে মাইনাস এসে যাচ্ছে। এইখানে যখন মাইনাসে আসলো সেটাকে আমি জিরো ভেক্টর লিখতে পারবো, তাকে আমি জিরো ভেক্টর লিখতে পারবো, কারণ এখানে ক্রস প্রোডাক্ট আছে, তাই জিরো ভেক্টর লিখতে পারবো। শুধু না, জিরো ভেক্টরই লিখতে হবে, জিরো লিখলে হবে না, সেটা ভুল। কারণ এখানে ভেক্টর এ ক্রস বি মানে একটা ভেক্টর পোর্শন, এ ক্রস সি মানে সেটাও একটা ভেক্টর, তাদের নেগেটিভ করে সেটাও যেটা রেজাল্টেন্টটা পাবো সেটাও একটা ভেক্টরই পাবো, সেটা কোনো স্কেলার পাবো না। তাই এখানে যেটা ডান দিকে পড়ে থাকবে সেটা একটা জিরো ভেক্টর, একটা নাল ভেক্টর পড়ে থাকবে, সেটার কিন্তু কখনোই মাথায় অ্যারো দেবে না, এরকম যদি না হয়, ক্রস প্রোডাক্টের সময় অ্যারো দেবো জিরোর মাথায়, ডট প্রোডাক্টের সময় দেবো না। ঠিক আছে, তাহলে এখানেও যদি আমরা সেই একই কাজ করি, এ ক্রস কমন নিই, কমন নেওয়া মানে এখানে জাস্ট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি করা। ঠিক আছে, কেউ যদি লিখতে পারে জিনিসটা আরো বেশি সুন্দর হয়, লেখার স্ট্যান্ডার্ডটা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি।
এবং উপরেও যে করেছি সেটাও ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী কাজটা হয়েছে। এই যে 1 নম্বরে যে কাজটা করেছি সেটাও কিন্তু একটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী কাজটা করেছি, কমন নেওয়াটা। ঠিক আছে, ভাঙাটাই আমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, সেরকম কমন নেওয়াটাও হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, উল্টো করে। যাই হোক, 1 আর 2 নম্বর পেয়ে গেছি। ব্যাস, এখান থেকে আমি দেখাতে চাইছি যে বি আর সিটা সেম, বি আর সিটা যে সেম হবে সেটা আমি দেখাতে চাইছি। তাহলে 1 নম্বর অনুযায়ী 1 থেকে পাই কি বলেছে, এ ডট বি মাইনাস সি ইকুয়ালস টু জিরো, এ ডট বি মাইনাস সি ইকুয়ালস টু জিরো। তাহলে সেখান থেকে এ ডট, আর একবার লিখি তোদের বোঝাতে সুবিধা হবে, বি মাইনাস সি ইকুয়ালস টু নাল ভেক্টর, বা ইকুয়াল টু নাল ভেক্টর না, ইকুয়াল টু জিরো। সেটা কখন সম্ভব, সেটা কখন সম্ভব, সেটা সম্ভব হচ্ছে হয় এ ভেক্টর ইকুয়ালস টু জিরো, অথবা বি মাইনাস সি ভেক্টর ইকুয়ালস টু জিরো ভেক্টর, এ ভেক্টরটা জিরো ভেক্টর অথবা বি মাইনাস সিটা জিরো ভেক্টর, অথবা তারা লম্ব। পরস্পর লম্ব। দুটো ভেক্টর সবসময় মাথায় রাখতে হবে, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট শূন্য মানে আইদার যে কোনো একটা ভেক্টর শূন্য, মানে সেটা এক্সটা জিরো হতে পারে অথবা ওয়াইটা জিরো হতে পারে, আর যদি তা না হয় তাহলে তারা লম্ব, এক্স এবং ওয়াই হচ্ছে পারপেন্ডিকুলার ভেক্টর। আর ক্রস প্রোডাক্ট জিরো হলে কি হয় সেটাও লিখে দিই, ক্রস প্রোডাক্ট জিরো হলে কি হয় তাও আমি বলে দিচ্ছি এখানে। যদি এক্স ক্রস ওয়াই ভেক্টরটা নাল ভেক্টর হয় তাহলে সেক্ষেত্রে আইদার ওই একই এক্স ভেক্টর জিরো, ওয়াই ভেক্টর জিরো, অথবা এক্স আর ওয়াই হচ্ছে প্যারালাল ভেক্টর। এটার এক্ষেত্রে পারপেন্ডিকুলার ভেক্টর, এক্ষেত্রে প্যারালাল ভেক্টর। যেমন এখানে এ ডট বি মাইনাস সি, এটা একটা ভেক্টর, এটা হচ্ছে আমার কাছে এক্স, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ওয়াই। তাহলে এই দুটোর ডট প্রোডাক্ট শূন্য মানে আইদার এটা শূন্য অথবা এটা শূন্য, অথবা তারা পরস্পর হচ্ছে লম্ব, তারা পরস্পর পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি 2 নম্বর নাম দিয়ে রাখছি, কিন্তু একইভাবে বলে রাখি এখানটাতে, এটা 2 নম্বর নাম দিয়ে রাখি, বা 3 নম্বর, 2 নম্বর তো দিয়েছি, এটা 3 নম্বর। আবার 2 থেকে পাই এ ক্রস বি মাইনাস সি ইকুয়াল টু নাল ভেক্টর। তাহলে সেটা কি ইমপ্লাই করছে, সেটা ইমপ্লাই করছে হচ্ছে হয় এটা জিরো, অথবা বি মাইনাস সিটা জিরো, অথবা এ এবং বি মাইনাস সি পরস্পর লম্বর বদলে পরস্পর প্যারালাল হবে, পরস্পর সমান্তরাল হবে। তাহলে এবার 3 এবং এটাকে যদি 4 নম্বর নাম দিই, তাহলে 3 আর 4 থেকে যেটা কমন সেটা ঘটবে। এটাও এট টাইম ভুল করছে, এটাও এট টাইম ভুল করছে, কোশ্চেনে বলে দিয়েছে। ফলে দুটোই যখন ঘটছে তখন যেটা কমন সেটাই ঘটছে, অ্যাকচুয়ালি দুটোর মধ্যে থেকে যেটা কমন রেজাল্ট সেটাই ঘটছে। তাহলে এখানে কমন রেজাল্ট কি আছে, ইকুয়াস টু জিরো আছে, এখানেও ইকুয়াস টু জিরো আছে, তাহলে এটা ঘটতেই পারে। এটা জিরো আছে, এটা জিরো আছে, এটাও ঘটতে পারে। আর এখানে এটা লম্ব আছে, এটা পরস্পর সমান্তরাল আছে। কখনোই দুটো ভেক্টর একই সঙ্গে লম্ব এবং সমান্তরাল সেটা হতে পারে না। একটা ভেক্টর যখন আরেকটা ভেক্টরের উপর লম্ব হয়ে গেছে, সে কখনোই এই ভেক্টরের সঙ্গে সমান্তরাল হতে পারে না। ঠিক আছে,
অর্থাৎ একটা ভেক্টর যখন একটা ভেক্টরের সঙ্গে লম্ব হয়ে গেছে তখন তার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, আর সমান্তরাল হতে গেলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হতে হবে। সেটা নিশ্চয়ই পসিবল নয়। তার মানে একই ভেক্টর আরেকটা ভেক্টরের সঙ্গে, সেম ভেক্টরের সঙ্গে একই সঙ্গে লম্ব এবং সমান্তরাল, সেটা কিন্তু হতে পারে না। তার মানে একমাত্র কন্ডিশন হচ্ছে এটা অথবা এই দুটো। ঠিক আছে, তার মধ্যে আবার এ ভেক্টর ইকুয়ালস টু জিরো, এই ভেক্টর ইকুয়ালস টু জিরো, এই দুটো এটাও সম্ভব নয়। এটা জিরো এটা জিরো সেটাও সম্ভব না, বিকজ কোয়েশ্চেনে এটা নন জিরো বলে দিচ্ছে। তার মানে একমাত্র পসিবিলিটি হচ্ছে বি মাইনাস সিটা জিরো, এটাই হবে কমন কন্ডিশন, এবং সেখান থেকে বি ইকুয়ালস টু সি পেয়ে যাবো। তাহলে যা বললাম সেটাকে গুছিয়ে সুন্দর করে ডেসক্রাইব করে দিতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা আসলে হয়তো 2 নম্বরে নাও বা দিতে পারে, এটা 3 নম্বরেও কোয়েশ্চেনটা আসতে পারে, কিন্তু আমাদের শেখা হয়ে গেল, এটাই হচ্ছে বড় কথা। তাহলে এখানে লিখবো দুটি ভেক্টর এ কমা বি মাইনাস সি একই সাথে লম্ব ও সমান্তরাল হতে পারে না। সুতরাং তিন ও চার থেকে তাহলে আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে হয় এ ভেক্টরটা জিরো ভেক্টর, কমন কন্ডিশন কি পাচ্ছি, অথবা বি মাইনাস সিটা জিরো ভেক্টর। কিন্তু প্রশ্ন অনুযায়ী a not equal to zero vector, therefore we must have b minus c equals to zero vector, এটা ছাড়া আর কোনো গতি নেই, তাই তো? সুতরাং বি মাইনাস সিটাই জিরো ভেক্টর হবে, তাহলে বি ইকুয়ালস টু সি হবে। এটাই হচ্ছে একমাত্র সম্ভাব্য শর্ত, যার কারণে কন্ডিশন গুলো হোল্ড করতে পারে। ঠিক আছে, শর্ত তো আমরা 4টে পেয়েছিলাম, বা ইনফ্যাক্ট 6টা পেয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে এলিমিনেট হয়ে গেছে। ঠিক আছে, হয়ে এটা পড়ে রইল না, এটাকে প্রমাণ করতে বলছে। এটা পুরো থিওরিটিক্যালি একটা কোয়েশ্চেন। এটা যদি থিওরিটা যাচাই করতে চাই আমাদের কাছে, আমাদেরকে যদি একটু আমাদের কতটা জ্ঞান আছে থিওরি সম্পর্কে, শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করে অঙ্ক করছে কিনা সেটুকুনি যদি দেখতে চায়, সেটা অন্য কথা। কিন্তু যদি থিওরিটা যাচাই করে নিতে চাই, তাহলে অবশ্যই দিতে পারে এই ধরনের একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এবং তার জন্য কিন্তু আমরা প্রিপেয়ার থাকবো, যে কখন দুটো ভেক্টর লম্ব হবে, কিংবা কখন ডট প্রোডাক্ট শূন্য হবে, কখন ক্রস প্রোডাক্ট শূন্য হবে, তাদের একসঙ্গে কম্বাইন্ড একটা রেজাল্ট নিয়ে সেই কাজটা আমাদের করতে বলেছে এখানে। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট থেকে আরো একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অভিক্ষেপ বা প্রজেকশনের কনসেপ্ট। সেখান থেকেও বারবার পরীক্ষাতে এইচএসএ কোয়েশ্চেন এসছে, এবং সেটা এই আসার চান্স যে কোনো কম আছে তা নয়। এইবারও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অভিক্ষেপ বা প্রজেকশন সংক্রান্ত কোয়েশ্চেন। ঠিক আছে, যেগুলো আমাদের ভালো করে ফর্মুলা একদম প্রিপেয়ার করে যেতে হয় পরীক্ষাতে, যাতে পরীক্ষাতে আসলে আমরা করতে পারবো। ঠিক আছে, সাজেশনটা এইভাবেই তৈরি করা হচ্ছে যাতে তোমরা অরের দিক থেকেও তোমরা কমন পাও, তোমার একাধিক কোয়েশ্চেন সেক্ষেত্রে কমন পাও, যে কটা অরে থাকবে সেটা শুদ্ধ যাতে কমন পাওয়া যায়, সেইভাবেই তৈরি করানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, তাই সেরকম ভাবেই তোমাদের প্র্যাকটিসটা থাকা দরকার আছে। ঠিক আছে, একদম লাস্ট মোমেন্টে আমি যেভাবে যা সাজেশন দিচ্ছি, সেই সাজেশন গুলো মন দিয়ে একদম ফলো করো, প্র্যাকটিস করো না দেখে। তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই করে তোমরা প্রশ্ন কমন পাবে, এবং পরীক্ষা সুন্দর করে লিখে আসতে পারবে, এবং সেই লেখাটাই থেকেই তোমরা সঠিকভাবে নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে, তাই অবশ্যই খুব কনসিয়াসলি সচেতন ভাবে পরীক্ষাতে লিখে আসতে হবে। হ্যাপাজাইটলি প্রিপারেশন করার মতো আর টাইম আমাদের হাতে নেই। আমরা এবার সিস্টেম্যাটিক ওয়েতে ফরম্যাট মেনটেন করে সুন্দরভাবে, যাতে যেভাবে পরীক্ষা ওরিয়েন্টেড প্রিপারেশন দরকার সেই প্রিপারেশনটা এখন করবো, সেইভাবেই আমরা কিন্তু এবার পড়ানোর ধরনটা রাখবো। ঠিক আছে,
তো যাই হোক, আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে প্রজেকশন বা অভিক্ষেপ নির্ণয়। ভেক্টর দিয়ে দিয়েছে, এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে দিয়েছে। এ ভেক্টরের ভেক্টর এর ভেক্টর ভি এর উপর অভিক্ষেপ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটাও একটা ইয়ারে আসা কোয়েশ্চেন, 2018 সালে ইয়ারে এসেছিল যে এ ভেক্টরের অভিক্ষেপ বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ বি ভেক্টরের উপর কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তার জন্য একটা ফর্মুলা আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রজেকশন ওরিয়েন্টেড যে ফর্মুলাটা রয়েছে সেটা আমাদের জানতে হবে। একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের প্রজেকশন কি করে বার করতে হয় সেই ফর্মুলাটা আমাদের একদম মনে রাখতে হবে। সেটা হলো, পাশে আমি একবার মেনশন করে দিচ্ছি, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন। ওকে, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ সেটা কি হবে, জাস্ট ডট প্রোডাক্টের উপর একটা ফর্মুলা, ডট প্রোডাক্ট এ ডট বি ডিভাইডেড বাই যার উপর সে থাকবে নিচে, হয়ে গেল ব্যাপার। যার অভিক্ষেপ সে ঠিক আছে, কিন্তু বি এর উপর যার উপর অভিক্ষেপ ফেলা হবে সে নিচে থাকবে, যার উপর অভিক্ষেপ ফেলা হবে তা সে কিন্তু নিচে থাকবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের কাছে বি এর উপর এ এর অভিক্ষেপ। যদি এর উপর বি এর অভিক্ষেপ বলতো তাহলে এ ডট বি ডিভাইডেড বাই এ করে দিতাম, এ ডট বি ডিভাইডেড বাই এ করে দিতাম। ঠিক আছে, সেটা হচ্ছে প্রজেকশনের ফর্মুলা। প্রজেকশন মানে হচ্ছে সবসময় যার উপর প্রজেকশন সে থাকবে নিচে, আর উপরে ডট প্রোডাক্ট অলওয়েজ, উপরে অলওয়েজ ডট প্রোডাক্ট। যদি বলতো এর উপর বি এর প্রজেকশন বলতেই পারে, না বলার কোনো কারণ নেই। এর উপর বি এর অভিক্ষেপ, তার মানে কি হবে, যার উপর অভিক্ষেপ সে থাকবে নিচে। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, এটাকে স্কেলার উপাংশ বলা হয়, এটাকে কিন্তু স্কেলার উপাংশ বলা হয়, তাই ঘাবড়ানোর কিছু নেই। বি এর উপর এ এর স্কেলার উপাংশ, স্কেলার কম্পোনেন্ট। ঠিক আছে, এর উপর বি এর স্কেলার উপাংশ, দুটোর ফর্মুলাই সেম এবং দুটোই এটা। এইটুকুনি আমাদের ভালো করে রেডি রাখতে হবে এই অঙ্কটা করার ক্ষেত্রে। এই দুটো ফর্মুলা আমাদের জাস্ট লাগবে, একটা ফর্মুলা জানা থাকলেই জাস্ট এ বি ইন্টারচেঞ্জ করে দিলে আরেকটা ফর্মুলা হয়ে যাচ্ছে। শুধু এটুকুনি মনে রাখবো, বি এর উপর এর অভিক্ষেপ কিংবা বি এর অভিমুখে এর স্কেলার উপাংশ যাই বলি সেটা হচ্ছে এ ডট বি, উপরে থাকবে নিচে থাকবে শুধুমাত্র যার উপর অভিক্ষেপ সেই। অভিক্ষেপ মানে আমি যদি একটা শ্যাডোর কথা বলি, সেই শ্যাডোটা কার উপর ফেলবো, যে নিচে আছে তার উপরই শ্যাডোটা ফেলা হবে। তাই বি এর উপর শ্যাডো ফেলছি মানে বি এর উপর অভিক্ষেপ করা হচ্ছে, মানে বিটা থাকবে হচ্ছে এ ডট বি এর নিচে। ঠিক আছে, এইটুখানি বারবার বলছি কারণ এটা গুলিয়ে যায় অনেকের, এটাকে নিচে দিয়ে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এবার ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করব। তার জন্য এ ডট বিটা বার করতে হবে। এ ভেক্টর বি ভেক্টর দেওয়াই আছে, এ ডট বি এবং মড বিটা বার করতে হবে, কারণ এর ভেক্টরের উপর অভিক্ষেপ, এই কথাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, একটু মানে সহজ কথাটাকে, ভেক্টর এর ভেক্টর বি এর উপর অভিক্ষেপ। ঠিক আছে, সহজে কথা বলতে পারে না তো এইভাবে বলেছে, কিন্তু আমরা সহজভাবেই করব। কোয়েশ্চেন যতই কঠিন ভাবে বলুক না কেন আমরা সেটাকে ঠিকঠাক জায়গায় এনে করবো। তো এ ডট বি ইকুয়ালস টু কত হচ্ছে, 2i মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট i মাইনাস 2j প্লাস কে ক্যাপ। ডট প্রোডাক্ট করতে আমরা সবাই জানি। ঠিক আছে, একদম এইচএস এর শেষ জায়গাতে এসে এখন যদি ডট প্রোডাক্ট করতে না জানি সেটা কিন্তু মোটেও খুব একটা ভালো কথা নয়, সেটা কিন্তু একদমই ডিজার্ভ করা হয় না। কারণ ভেক্টর জায়গাটা আমরা ক্লাস 11 ফিজিক্স থেকে পড়ে আসছি একদম ফার্স্ট সেমিস্টার থেকে, ফলে সেই জায়গাটাই এখন আবার লাস্টেও রয়েছে অঙ্কের মধ্যে, লাস্ট সেমিস্টারে এসে ডট প্রয়োগ করতে পারি না সেমন করলে কিন্তু চলবে না। ডট প্রয়োগটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। 2 into 1
আই এর সঙ্গে আই হবে মানে 2 × 1 প্লাস এখানে কত জে এর কম্পোনেন্ট -1, এখানে কত জে এর কম্পোনেন্ট -2 প্লাস এখানে কে এর কম্পোনেন্ট কত +1, মানে নেই মানে কত +1, আর এখানে কত এখানেও +1। 2 × 1 মানে 2, মাইনাস মাইনাসে প্লাস +2 প্লাস 1 × 1 মানে 1, তার মানে 5। ওভারঅল যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5। সুতরাং আরেকটা কি লাগবে, মড বি লাগবে, মড অফ বি ভেক্টর। তো মড অফ বি ভেক্টর মানে বি ভেক্টরের যে কম্পোনেন্ট গুলো আছে, যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোকে স্কোয়ারিং করে অ্যাডিং করে রুট করব। তাহলে আই আছে, আই এর কম্পোনেন্ট কত 1, তাহলে 1 স্কোয়ার, -2 যে, তাহলে জে এর সঙ্গে কত আছে, জে এর কোএফিসিয়েন্ট কত -2, তাহলে -2 এর স্কোয়ার, প্লাস কে এর কোএফিসিয়েন্ট কত আছে বি তে 1, তাহলে 1 এর স্কোয়ার। 1 স্কোয়ার মানে কত 1, -2 স্কোয়ার মানে কত 4, মাইনাস স্কোয়ার করলে প্লাস আর 2 স্কোয়ার করলে 4। এখানে আবার হুট করে কেউ মাইনাস লিখে দিস না, আমি এই ধরনের ভুল করতে দেখি তাই বলি, কারণ এই ধরনের ভুল হয়ে থাকে, টাইম প্রেসারে তো খুব হয়ে যায়, সেই টাইম প্রেসারে যেন খুব না হয়ে যায় এই ধরনের ভুল। ঠিক আছে, +4 হবে কারণ মাইনাস স্কোয়ার করা আছে, তাই আমি ব্র্যাকেট ইউজ করে স্কোয়ারিং করছি, তো সেক্ষেত্রে কি হলো +4 থাকলো। অ্যান্ড যদি এখানে বাই চান্স মাইনাসও লিখিস তাহলে রুটের ভিতর কমপ্লেক্স নাম্বার চলে আসবে, একটা ভেক্টরের মডিউলাস, একটা ভেক্টরের মান, সেটা একটা কমপ্লেক্স নাম্বার, একটা জটিল রাশি আই দিয়ে চলে আসবে, সেটা কখনোই হয় না। তো 4 আর এখানে 1 + 1 2, তার মানে হচ্ছে √6। তাহলে সুতরাং সুতরাং এই ভেক্টরের প্রজেকশন বি ভেক্টরের উপর, আমরা কথাটাকে ঠিক করে গুছিয়ে লিখি, তো এরকম ভাবে লিখতে মোটেও ভালো লাগছে না, যে বি এর উপর এর প্রজেকশন, বি এর উপর এ ভেক্টরের অভিক্ষেপ, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, সেটা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই মডিউলাস অফ বি। এ ডট বি কত 5, মডুলাস অফ বি কত √6। যদি আমাকে বলতো এটা বি এর অভিমুখে, কথাটাকে যদি ঘুরিয়ে দিত তাহলে কিন্তু কি করছি সেটা কিন্তু বলে দিচ্ছি, অভিমুখে এর উপাংশ বা স্কেলার উপাংশ, সেটাও কিন্তু এটাই হতো ফর্মুলা। তাই ঘাবড়ানোর কিচ্ছু নেই, সমস্ত রকম ভাবে আমি তৈরি করে দিচ্ছি, শুধু এই ভিডিওগুলো মন দিয়ে বারবার দেখতে হবে, লিখতে হবে খাতায়, এবং না দেখে অবশ্যই অবশ্যই করে প্র্যাকটিস করতে হবে। এবং ঠিক সেই যেভাবে আমি লেখাচ্ছি, যেভাবে জিনিসগুলোকে এক্সপ্রেস করছি, ঠিক সেইভাবেই পরীক্ষার খাতায় একদম হুবহু তুলে দিয়ে আসতে হবে, যাতে করে আমরা পুরো ফুল মার্কসটা পেতে পারি। এবং শুধু তাই নয়, পরীক্ষকের মনে একটা আলাদা ইমপ্রেশন ক্রিয়েট হয় খাতাটার জন্য। ঠিক আছে, ফলে পরে যাতে একটু যদি বাই চান্স সেই মিস্টেক হয়েও যায়, সেটাকে তিনি মার্সি করার জায়গা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে আমাদের প্রজেকশন বার করতে হবে। প্রজেকশন সংক্রান্ত আর কিছু কোয়েশ্চেন আছে নাকি দেখা যাক। অবশ্যই আছে। বলেছে বি ভেক্টর দিয়ে দিয়েছে, এই ভেক্টরের অভিক্ষেপ, এই ভেক্টরের অভিক্ষেপ 4, তাহলে ল্যামডার মান কত, তাহলে সেম জিনিস, শুধু অভিক্ষেপের মানটা 4 দিয়েছে, তার সঙ্গে সমান করে ল্যামডাটা বেরিয়ে যাবে। যেহেতু এখানে এই ভেক্টরের মধ্যে ল্যামডা প্রেজেন্ট আছে, তার মানে অভিক্ষেপের যে ভ্যালুটা সেটাও একটা ল্যামডা দিয়েই বেরোবে। এবং সেই ল্যামডার মানটা বার করার জন্য আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, যে সেই অভিক্ষেপের ভ্যালুটা হচ্ছে 4। তো অভিক্ষেপ বার করে 4-এর সঙ্গে সমান করলে সেই ল্যামডাটা আমরা কিন্তু পেয়ে যাব, সেটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এইচএস এ আসা জিনিস। শুরু করো তাহলে। এখানেও এ ভেক্টর ডট বি ভেক্টর বার করতে হবে, এবং বি এর উপর এর প্রজেকশন কার উপর, এই কথাটা কিন্তু আমাদের ভালো করে কনসিয়াসলি দেখতে হবে। আমরা গোটা অঙ্কটা করলাম, অথচ পড়ার সময় আমরা একটু খেয়াল করিনি যে কার উপর কার প্রজেকশন দিয়েছে, সেটা কিন্তু ঠিক হবে না, কারণ সেক্ষেত্রে টাইমটাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এবং সেই সঙ্গে নাম্বারটাও তো পেলাম না। ঠিক আছে, কারণ বি এর উপর এর প্রজেকশন বা এ এর উপর বি এর প্রজেকশন, দুই ক্ষেত্রে কিন্তু ফর্মুলা আলাদা হবে। উপর পোর্শনটা এ ডট বি থাকলেও নিচের পোর্শনে কিন্তু ডিফারেন্ট বসবে। বি এর উপর এর প্রজেকশন মানে নিচে বি বসবে, এর উপর বি এর প্রজেকশন মানে নিচে এ বসবে, এর মডুলাস বসবে। তো সেক্ষেত্রে আমরা খুব কনসাসলি জিনিসটাকে, কোয়েশ্চেনটাকে পড়ে নিতে হবে, একদম তাড়াহুড়ো নয়। তাড়াহুড়োর চক্করে 2 মিনিট বাঁচাতে গিয়ে 4 মিনিটের যে খাটনিটা আমরা করবো সেটা নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু একদমই ঠিক হবে না।
তাই প্রত্যেকটা জিনিস আমরা কোয়েশ্চেনটাকে কনসিয়াসলি পড়বো, তারপর জিনিসটাকে করবো। একদম তাড়াহুড়ো না, অন্তত যেসব অঙ্কের ক্ষেত্রে এই ধরনের একটা অ্যাম্বিগুইটি থাকতে পারে, একটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে, সে অঙ্কগুলো তো অবশ্যই আমরা গুরুত্ব দিয়ে কোয়েশ্চেনটাকে পড়বোই। তো যাই হোক, বি ইকুয়ালস টু এত, এ ইকুয়ালস টু এত। এবার বি এর ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে অবশ্যই বিটাই নিচে থাকবে আগের অঙ্কটার মতোই। তাহলে এ ডট বি বার করতে হবে এবং সেই সঙ্গে মডিউলাস অফ বি বার করতে হবে। এ ডট বিটা কত, এটা লিখে দিচ্ছি। সরি, এটা এ মোটেও নয়, যদিও কিছু অসুবিধা হবে না আগে পরে লিখলে, বিকজ এ ডট বি মানেই বি ডট এ, কিন্তু ক্রসের ক্ষেত্রে অবশ্যই অসুবিধা আছে, কারণ ক্রস মানেই মোটেও এ ডট বি মানে বি, এ ক্রস বি মানে বি ক্রস এ নয়, এ ক্রস বি মানে হচ্ছে মাইনাস অফ বি ক্রস এ। তাই ক্রসের সময় কিন্তু একদম কনসিস্টেন্ট দেখে দেখে লিখতে হবে, যে আগে পরে মেনটেন করে লিখতে হবে। অর্ডারিংটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে অর্ডারিং যদি আগে পরে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা মাইনাসের গন্ডগোল চলে আসবে গোটা অ্যান্সারে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে। কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি ভুল করে আগে পরে বসিয়ে দিই, তাদের সে ভুলটা ধরা পড়বে না, কারণ সে আমরা ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ বা বিনিময়যোগ্য, অর্থাৎ এ ডট বি করলেও যা হবে বি ডট এ করলেও তাই হবে। অর্থাৎ 2 × 3 করলেও যেমন 6 হয়, 3 × 2 করলেও কিন্তু 6ই হবে। যাই হোক, এখানে ল্যামডা আই প্লাস জে প্লাস 4 k ক্যাপ, তার সঙ্গে ডট আসছে কার, 2 i ক্যাপ প্লাস 6 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ, এটা ডট প্রোডাক্ট করা হবে, অর্থাৎ আই ক্যাপের কম্পোনেন্টের সঙ্গে আই ক্যাপের কোএফিসিয়েন্ট গুণ হবে, অর্থাৎ ল্যামডা × 2, দেন জে এর কম্পোনেন্ট এখানে 1 × 6, দেন 4 × 3, তাই তো। তাহলে 2 ল্যামডা প্লাস 6 × 1 বা 1 × 6 প্লাস, তাহলে 2 ল্যামডা আর 3 × 4 = 12, তাহলে কত হলো, 2 ল্যামডা প্লাস 6 × 12 = 18, অ্যান্ড মডুলাস অফ বি, তাহলে বি ভেক্টরের পরম মানটা কত হচ্ছে, সেটা হচ্ছে √ওভার অফ বি এর যে কম্পোনেন্ট গুলো আছে তাদের স্কোয়ারিং করে অ্যাডিং করে রুট, টু স্কোয়ার 4, 6 স্কোয়ার 36, 3 স্কোয়ার 9, তাহলে 4 আর 36 হয়ে যাচ্ছে আমাদের 40, √ওভার 49 √ওভার। যাই হোক, তাহলে সুতরাং বি এর উপর বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ কত হবে, না এ ডট বি, সরি এখানে যেটা হবে সেটা হচ্ছে √7 লিখেছি, অ্যাকচুয়ালি তো 7 হবে, কারণ √7 কি করে হবে, এখানে তো 7 রয়েছেই, 49 এর রুট করে আবার রুট আসবে কি করে। যাই হোক, এটা আমাদের কাছে 7 হবে, 7টাই বসাতে হবে, রুট নয়, রুটটা লিখেছি ভুল করে ওখানে। এ ডট বিটা কত, এ ডট বিটা উপরে করে দিচ্ছি 2 ল্যামডা প্লাস 18 ডিভাইডেড বাই রুট বিটা, মানে মড বিটা কত বেরিয়েছে 7। তাহলে প্রশ্ন অনুযায়ী এই প্রজেকশনের মানটাই দিয়ে দিয়েছে আমাদের কাছে 4, এই প্রজেকশনের যে ভ্যালুটা দিয়েছে সেটাই হচ্ছে 4 দিয়েছে, অর্থাৎ 2 ল্যামডা প্লাস 18, 2 ল্যামডা প্লাস 18 ডিভাইডেড বাই 7 ইকুয়ালস টু 4। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 2 ল্যামডা প্লাস 18 ইকুয়ালস টু 4 × 7 = 28, এই 7টা 4-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 2 ল্যামডা ইকুয়ালস টু 28 মাইনাস 18, তার মানে 10, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত, 5। তাহলে সুতরাং নির্ণয় মান হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 5। বোঝা গেছে।
এরকম সিম্পল আগেরটার মতোই, জাস্ট এখানে ল্যামডার ভ্যালুটা বার করতে হবে প্রজেকশনের সঙ্গে সমান করে, কিন্তু কনসেপ্ট সেম, ফর্মুলা সেম, সমস্তটাই কিন্তু সেম। আচ্ছা, ভেক্টরের 2 নম্বরের প্রবলেম থেকে নেক্সট যে টপিকটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একক ভেক্টর সংক্রান্ত কোশ্চেন। ঠিক আছে, একক ভেক্টর থেকে আমাদের কি ধরনের প্রশ্ন এসছে সেটা এবার দেখে নেবো। এখানে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, একদম বেসিক প্রশ্ন একটা নিয়েছি, সেটা 2023-এ এসছে, যে একক ভেক্টর নির্ণয় করতে বলেছে একটা গিভেন ভেক্টরের অভিমুখে। তো একক ভেক্টর কি করে বের করতে হয়, তার জন্য ফর্মুলা আমাদের জানতে হবে। তার জন্য অবশ্যই আমাদের ফর্মুলা জেনে রাখতে হবে। এ ভেক্টরের অভিমুখে, ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর হলো, সেটাকে সাধারণত এ ক্যাপ দিয়ে লেখা হয়, যেমন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, সেরকমই এ ক্যাপ দিয়ে আমরা সাধারণত ডিনোট করতে পারি যে সেটা হচ্ছে এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। সেটা ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ ভেক্টর। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে লেখাটা এরকম লেখা উচিত, 1/মডুলাস অফ এ, পাশে মাল্টিপল অফ এ ভেক্টর। এটা হচ্ছে স্পেসিফিক, মানে এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে কি বলবো, টেকনিক্যালি সঠিক একদম এই লেখাটা। ঠিক আছে, আমরা সাধারণত এ ভেক্টর বাই মডুলাস অফ লিখি ঠিকই তাড়াতাড়ি লেখার জন্য, কিন্তু আলটিমেটলি সঠিক লেখা হচ্ছে এটা, কারণ এ ভেক্টর হচ্ছে একটা ভেক্টর, আর মডুলাস অফ এ ভেক্টর হচ্ছে একটা স্কেলার রাশি, সেটা হচ্ছে ওই ভেক্টরটার ভ্যালু, সেই ওই ভেক্টরটার ম্যাগনিটিউড, সেটা কিন্তু একটা স্কেলার রাশি, একটা রিয়েল ভ্যালু। তো এই ভেক্টরটা ভেক্টর ফিল্ডের মেম্বার, কিন্তু মডুলাস অফ এটা হচ্ছে স্কেলার ফিল্ডের মেম্বার। তাদের মধ্যে কখনোই তাকে ডিভিশন করা যায় না, জাস্ট স্কেলার মাল্টিপল হিসেবে নিয়ে থাকি আমরা। ঠিক আছে, আচ্ছা, মানে এ ভেক্টর ডিভাইডেড বাই 2 লেখাটা ঠিক নয়, আমাদের লিখতে হলে লিখতে হবে হাফ এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের আমাদের হাফ মাল্টিপল। ওকে, তো যাই হোক, এ ভেক্টর মানেটা কি, এ ভেক্টর মানে হচ্ছে এটা, 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস √3 k ক্যাপ ডিভাইডেড বাই, আর মডুলাস কি করে বার করে, মডুলাস বার করার জন্য নিয়ম হচ্ছে যে কম্পোনেন্ট গুলো আছে তাদের স্কোয়ার করব, অ্যাড করব, রুট করব, স্কোয়ার করব, অ্যাড করছি, আবার রুটও করব। তার মানে উপরে যেটা রয়েছে থাকছে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস √3 k ক্যাপ ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 9, আর √3 স্কোয়ার মানে 3, অবভিয়াসলি সেটা আর আলাদা করে বলার দরকার নেই, কোনো কিছুর যদি স্কোয়ারও করা হয়, রুটও করা হয়, তাহলে শুধুমাত্র ভিতরের সংখ্যাটাই পড়ে থাকবে। এবার 4 আর 9 কত, 4 আর 9 হচ্ছে এখানে 13, 13 আর 3 কত, 16, তাহলে 16 রুট কত, 4, তাহলে একবারে করে দিতে পারি। তাহলে 16 রুট যদি 4 হয়, তাহলে 1/4 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস √3 k ক্যাপ। ঠিক আছে, এইভাবে রাখতে পারি, অথবা যদি 1/4 থেকে গুণ করে দেয় তাতেও করতে পারে। 2/4 যদি করি, 2/4 i ক্যাপ প্লাস 3/4 j ক্যাপ প্লাস √3/4 k ক্যাপ। ঠিক আছে, 1/4 কমন নিয়ে রাখলেই দেখতে ভালো লাগে। আর এভাবে কেউ যদি ভেঙে লেখে তাতেও লিখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, আমাদের পুরো নাম্বারই পাবো। যদি এভাবে রাখি তাতেও যা নাম্বার দেবে, যদি ভেঙে দিই তাতেও সেই নাম্বার দেবে, যদি এখানে কেটে দিই 2 দিয়ে তাতেও আমাকে একই নাম্বার দেবে। ঠিক আছে, একদম বেসিক একটা ইউনিট ভেক্টরের কনসেপ্ট, জাস্ট ইউনিট ভেক্টর কি করে বার করতে হয় সেটুকুনি জানা থাকলেই আমরা অঙ্কটা পেরে যাব, তাই তো? তাই এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে যে ভেক্টর মুখে ইউনিট ভেক্টর বার করার নিয়ম হচ্ছে এ ক্যাপ ইকুয়ালস টু, ওই ভেক্টরকে তার মডুলাস দিয়ে, তার ম্যাগনিটিউড দিয়ে, তার পর মানটা দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, দেন উই উইল গেট অ্যান ইউনিট ভেক্টর অ্যালং দি প্রোভাইডেড ভেক্টর। ওকে, তো নেক্সট চলে আসবো যে ইউনিট ভেক্টর সংক্রান্ত দ্বিতীয় কোয়েশ্চেনে, যে আমাদের এরপর কি দিয়েছে ইউনিট ভেক্টর থেকে। ইউনিট ভেক্টর থেকে এরপরে আমাদের কি কোয়েশ্চেন আছে সেটা নিয়ে এবার আমরা আলোচনা করবো এখানে। ঠিক আছে, তাহলে পরের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম,
এই কোয়েশ্চেনটা খুব সুন্দর একটা কনসেপ্ট, জাস্ট আগের কনসেপ্টের সঙ্গে এক্সট্রা একটা জিনিস করতে হবে। সেটা হলো -3 i + 6j -2k ভেক্টর অভিমুখে এমন একটা ভেক্টর নির্ণয় করতে বলেছে যার মান হচ্ছে 14 একক। অর্থাৎ এক্ষেত্রে ইউনিট ভেক্টর বের করে জাস্ট তাকে 14 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, ওই ভেক্টর অ্যালং এ 14 একক ম্যাগনিটিউড বিশিষ্ট একটা ভেক্টর পেয়ে যাবো আমরা। সেটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার 2020-তে আসা কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে প্রথমে ধরে নিচ্ছি, মনে করি এই ভেক্টরটাকেই ধরে নিই গিভেন ভেক্টরটা, অর্থাৎ -3 i + 6j -2k। এবার এই ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করো যার মান 14 একক। তাহলে এই ভেক্টরের অভিমুখে যদি একটি ভেক্টর নির্ণয় করতে হয়, তাহলে প্রথমে এই ভেক্টরের অভিমুখে ইউনিট ভেক্টর বার করতে হবে। তাহলে এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর বার করতে হবে। ঠিক আছে, আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই ভেক্টরের মডুলাসটা আলাদা করে বার করে নিই, নাহলে একক ভেক্টর লেখার সময় প্রত্যেকটা জিনিস বারবার করে লিখে লিখে যেতে হয়, যেরকম আগের অঙ্কে লিখেছি। কোনো দরকার নেই, আমরা মডুলাস অফ এটা এর ম্যাগনিটিউডটা আগে বার করে নেবো, সেটা হচ্ছে √ওভার। তাহলে -3 স্কোয়ার, নট 3 স্কোয়ার, -3 স্কোয়ার + 6 স্কোয়ার +-2 স্কোয়ার। যদিও স্কোয়ার করলে সেগুলোর কোনো এফেক্ট থাকবে না মাইনাস গুলোর, কিন্তু মাইনাস তো হবেই। ঠিক আছে, তাহলে এবার আমি সেখান থেকে কি বুঝতে পারছি, জাস্ট একটা ক্যালকুলেশন করে নেবো। ক্যালকুলেশন করলে আসতে হচ্ছে √3 হোল স্কোয়ার, মানে 3 এর হোল স্কোয়ার, -স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার হচ্ছে 9, আর এটা হচ্ছে 36, আর এটা হচ্ছে 4। ঠিক আছে, কেউ আবার মাইনাস বসিয়ে দিস না, -4 -9 করে দিস না মাইনাস আছে বলে, আর মাইনাস স্কোয়ার হয়ে যাচ্ছে। কিন্তু বারবারই আমি এই কথাগুলো উল্লেখ করি যাতে তোদের ভুলটা না হতে পারে। এবার 9, 36 আর 4 কত, 40, তাহলে 49। টোটাল হচ্ছে 49, এবং 49 এর রুট করলে আমরা পেয়ে যাচ্ছি 7। তাহলে মডিউলাস অফ এর ভ্যালুটা হচ্ছে 7। তাহলে সুতরাং এই ভেক্টরের অভিমুখে, এবার ইউনিট ভেক্টরটা বার করি। সুতরাং এই ভেক্টরের অভিমুখে, সুতরাং এই ভেক্টরের একটি একক ভেক্টর হলো এ ক্যাপ, এবং এ ক্যাপটা কত না এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ ভেক্টর মানে কত, যা কোয়েশ্চেনে দিয়েছে, -3 i + 6j -2k ডিভাইডেড বাই মডুলাস অফ কত পেলাম, 7। ঠিক আছে, তাহলে 1/7 ইন্টু -3 i + 6j -2k, এটা পাচ্ছি। এটা হচ্ছে এ ভেক্টরের অভিমুখে একটা ইউনিট ভেক্টর। এবার এ ভেক্টরের অভিমুখে এমন একটা ভেক্টর চাইছে যার মান 1 নয়, যার মান হচ্ছে 14। তাহলে 14 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, জাস্ট 14 ইন্টু এ করে দিলেই পেয়ে যাবো। তাহলে এ ভেক্টরের অভিমুখে 14 একক মান বিশিষ্ট একটি ভেক্টর হবে। কি হবে ভেক্টরটা না, 14 এ ক্যাপ, যে মানটা থাকবে তার সঙ্গে তার এলং ইউনিট ভেক্টরটা, ভেক্টরের মান সেটা হচ্ছে 14, এবং তার এলং ইউনিট ভেক্টর হচ্ছে এ ক্যাপ। তাহলে 14 ইন্টু 1/7। এবার ইন্টু ফিন্টু আমি এখানে দেওয়াটা উচিত না, কারণ 14টার সঙ্গে যেটা আমি লিখতে চলেছি সেটা কিন্তু জাস্ট নর্মালি 14/7 করে দিচ্ছি, কারণ 14 এর সঙ্গে এটা একটা ভেক্টর, তার ক্রস বা ডট কিছু লেখা উচিত না। -3 i + 6j -2k। এবার 7 দিয়ে যদি 14 কাটি তাহলে 2, তাহলে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি -6 i + 12j
-4 k ক্যাপ। ঠিক আছে, এটাই হবে হচ্ছে রিকোয়ার্ড ভেক্টরটা। বোঝা গেল? তাহলে এত একক মান বিশিষ্ট যখন বলছে, তখন যে ভেক্টরের অ্যালং এ বলছে সেই ভেক্টরের অ্যালং এ ইউনিট ভেক্টর বার করব। দেন যে মানটা চাইছে সেই মানটা ইন্টু ইউনিট ভেক্টর করে দিলে কিন্তু আমরা রিকোয়ার্ড ভেক্টরটা, নির্ণয় ভেক্টরটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কটায়। তো এই দুটো অঙ্ক আমাদের ইয়ারে এসেছিল। এবার নেক্সট যে অঙ্কটা আমি আসছি, সেই অঙ্কটা ইয়ারে না আসলেও এই বছরের জন্য আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, তাই আমি দিয়েছি এখানটাতে। সেটা হলো পি ভেক্টর একটি একক ভেক্টর হলে এক্স মাইনাস পি ভেক্টর ইন্টু এক্স প্লাস পি ভেক্টরের ডট প্রোডাক্ট সেটা 8 হবে। সেক্ষেত্রে মডুলাস অফ এক্স এর মান কত? পিটা কিন্তু একটা একক ভেক্টর, পিটা কিন্তু একক ভেক্টর, অর্থাৎ পি এর মডুলাসটা হচ্ছে 1, একক ভেক্টরের মডুলাস হচ্ছে 1। তাহলে যেহেতু পি একটি একক ভেক্টর, তারপর মডুলাস অফ পি এটা হচ্ছে 1, তার ম্যাগনিটিউডটা হচ্ছে 1, যেহেতু পি হচ্ছে একটা একক ভেক্টর। এবার আমাদের কি দিয়েছে? প্রদত্ত given that x minus p dot x plus p equals to 8। এখানে যদি ডট প্রোডাক্ট করি তাহলে এক্স এর সঙ্গে এক্স এর ডট প্রোডাক্ট, এক্স এর সঙ্গে দেন পি এর ডট প্রোডাক্ট, পি এর সঙ্গে এক্স এর ডট প্রোডাক্ট, দেন পি এর সঙ্গে পি এর ডট প্রোডাক্ট, এই তো ব্যাপার। তাহলে এক্স ডট এক্স প্রথম দুটোর গুণ করলে ডট গুণ, মাঝখানে যদি ডট আছে তাই ডট দিয়ে গুণ হবে, প্লাস এক্স ডট পি, এই যে এক্স ডট এবার পি, এবার মাইনাস আছে তাই মাইনাস বসলো, পি ডট এক্স, আর মাইনাসে 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 প্লাসে মাইনাস পি ডট পি ইকুয়ালস টু 8। তাহলে অথবা এক্স ডট এক্স মানে কত? মডুলাস অফ এক্স এর স্কোয়ার প্লাস এক্স ডট পি, আবার পি ডট এক্স মানেও এক্স ডট পি, আর মডুলাস অফ পি স্কোয়ার এটা হচ্ছে, কারণ পাশে লজিক গুলো লিখে দিই, যেহেতু যেহেতু এ ডট বি আর বি ডট এ সমান, যেটাকে বলা হয় কমিউটেটিভিটি, যারা লিখতে পারবে তাদের জন্য খুব ভালো, খাতার স্ট্যান্ডার্ডটা বাড়বে, কমিউটেটিভ প্রপার্টি। না লিখতে পারলে বিনিময় নিয়ম। আর সেটা কোথায় কাজে লাগলো? সেটা হচ্ছে এক্স ডট পি, পি ডট এক্স এই দুজন সমান সেটা দেখানোর জন্য এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ লাগলো সূত্রটা। আর পরের যে পোর্শনটা, যে এক্স ডট এক্স মানে মডুলাস অফ এক্স স্কোয়ার কিংবা পি ডট পি মানে মডুলাস অফ পি এর স্কোয়ার, সেটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এ ডট এ ইজ ইকুয়ালস টু মডুলাস অফ এ স্কোয়ার। এই ফর্মুলা দুটো আমি অ্যাপ্লাই করেছি। এবার ভ্যালুটা বসিয়ে দেবো, মডুলাস অফ এক্স স্কোয়ার মডুলাস অফ এক্স স্কোয়ারই রাখলাম, এই পোর্শনটা তো কেটেই যাচ্ছে, প্লাসে মাইনাসে সেম জিনিস এসছে, আর এটা হয়ে গেল 1 এর স্কোয়ার। তাহলে মডুলাস অফ এক্স স্কোয়ার, ওয়ানটা যদি ওদিকে যায়, 1 স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার মানে 1, তাহলে 8 এর সঙ্গে ওদিকে +1 হয়ে গেল, মানে 9। ঠিক আছে, পজিটিভ হবে কিন্তু নট নেগেটিভ, যেহেতু মডুলাস কোনোদিনও নেগেটিভ হতে পারে না। মডুলাসটা আইদার গ্রেটার দেন হবে অথবা 0 হবে, কখনো নেগেটিভ হতে পারে না। ফলে 9 এর রুট করার সময় প্লাস মাইনাস √9 নেবো না, শুধু 9, পজিটিভ 9 নেব, পজিটিভ √9 নেব। মাইনাস কোনো মতেই হতে পারে না একটা মডুলাসের ভ্যালু। যদি এমনি অন্য কিছু বার করতাম হয়তো দিতাম আমরা +- √9 করে +-3 করতাম,
কিন্তু এক্ষেত্রে সেটা নয়, এখানে কিন্তু সেটা একদমই নয়, কারণ এটা মডিউলাস বার করছি, মডিউলাসের ভ্যালু নেগেটিভ হতেই পারে না, তাই প্লাস সাইনটা আমি দিলাম এক্সট্রা করে তোদের বোঝার সুবিধার্থে। তাহলে মড এক্স এর ভ্যালু হচ্ছে 3। তাহলে অঙ্কটা বেশ সুন্দর এবং আসার মতো একটা অঙ্ক, ঠিক আছে, ছোট্টর মধ্যে। ফলে সেই হিসাবে আমি এটা সাজেশনে রেখেছি এবং পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি। তাহলে একক ভেক্টর সংক্রান্ত এই কটা কোয়েশ্চেন, একক ভেক্টর থেকে আমাদের এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট হিসেবে আসতে পারে, ঠিক আছে। দুটি সংলগ্ন বাহু এ ভেক্টর কমা বি ভেক্টর হলে তার ক্ষেত্রফল, সেটা হবে মডুলাস অফ এ ক্রস বি। অর্থাৎ এ এবং বি ভেক্টরের যে ভেক্টর দুটো দিয়ে দেবে তাদের ক্রস প্রোডাক্ট বার করতে হবে, বার করে তাদের মডিউলাসটা করে দিলেই কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে এইটুকুনি কনসেপ্ট যদি মনে থাকে, এইটুকুনি কনসেপ্ট যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু এই সামান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত যে কোনো প্রবলেম আমরা করতে পারবো মোটামুটি, ঠিক আছে। তো করা যাক। কি বলেছে এখানে, এ এবং বি দিয়ে দিয়েছে, তাহলে এ এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্টটা বার করতে হবে। তাহলে 3i মাইনাস 2j প্লাস k। বি ভেক্টরটা কত, i মাইনাস 3j প্লাস 4k। তাহলে এ ক্রস বি ভেক্টরটা কত, দেয়ারফর এ ক্রস বি ভেক্টর মানে হচ্ছে ডিটারমিনেন্ট দিয়ে বার করতে হয় ক্রস প্রোডাক্ট। i j লিখতে হয় উপরের রোতে, একদম ফার্স্ট রোতে। আর নিচে কি করতে হয়, নিচে আমাদের প্রথমে এ ক্রস বি, তাই এ এর কম্পোনেন্ট গুলো পরপর লিখে নিতে হয়, i এর নিচে, j এর নিচে, k এর নিচে। অর্থাৎ এর কম্পোনেন্ট যেমন i এর সঙ্গে 3 আছে, তাই এখানে 3, এখানে -2, এখানে হচ্ছে প্লাস। যদি মাইনাস থাকে মাইনাস সহ কিন্তু লিখতে হবে, মাইনাস কিন্তু ভুল হয়ে গেলে তাহলে এরকম অঙ্ক আর করে লাভ হবে না, বিকজ টাইমটাই নষ্ট হবে। যেখানে যেখানে প্লাস আছে তো আমাদের আর এমনি লিখলেই হয়ে গেল, কিন্তু মাইনাস যদি থাকে সেই মাইনাসটাকে নেগলেক্ট করে লেখা যাবে না, ঠিক আছে। লিখতে হলে সঠিকভাবে লিখতে হবে, না হলে কিন্তু আমাদের টাইমটা নষ্ট হয়ে যাবে পুরোপুরি, যে একটা মাইনাসের জন্য পুরো অঙ্কটা ভুল হয়ে গেল, তেমনটা যেন না হয়। মাইনাস যদি থাকে সেই মাইনাসটা কিন্তু নিতে হবে, মাইনাসটা কিন্তু তার যথেষ্ট গুরুত্ব রয়েছে, সে কিন্তু অ্যান্সারটাকেই পুরো চেঞ্জ করে দিতে পারে। আর আমরা নেবো নাই বা কেন, মাইনাসটা যদি থাকে মাইনাস সহই নিতে হবে। তাহলে আই ক্যাপের কম্পোনেন্ট কত আছে, 1 আছে, কিছু নেই মানে এখানে কত আছে, 1 আছে। যেতে কি আছে, -3, নট শুধু 3। পড়বোই যখন তখন এরকম ভাবে পড়বো যে এর সঙ্গে -3 আছে, শুধু 3 নেই, -3 আছে, তাই -3 বসাবো, ঠিক আছে। অঙ্কটা কিন্তু একদমই মন গড়া ইচ্ছা মতো যা খুশি তাই লেখার জন্য জিনিসটা নয়, ঠিক আছে। তার জন্য আরো অনেক সাবজেক্ট রয়েছে, কিন্তু যে কোনো সাবজেক্টে যা খুশি তাই করা যাবে না। তো কে এর সঙ্গে কত আছে, 4 আছে। এবার আই ক্যাপ -2 × 4, আই ক্যাপে যখন নেবো তখন আমাদের এই ডিটারমিনেন্টটুকু আসবে, এটাকে ব্রেক করতে হবে। এটা ব্রেক করা মানে কত, -2 × 4, তার মানে -8, মাইনাস -3 × 1, তার মানে -3। কিন্তু এখানে আবার যেহেতু একটা মাইনাস রয়েছেই, এবার যে লেখার সময় মাইনাস করে নিতে হয়, এবং মাইনাস করে নেওয়ার সময় যেটাকে লাস্টে লেখাটাই ভালো, যে কে। আবার কে করার সময় কি করতে হয়, প্লাস করতে হয়। এবার যে করার জন্য কি করব, 3 × 4 -1 × 1, যেটা যেখানে রয়েছে সেই রো কলাম বাদ দিয়ে বাকিটুকু তাহলে কয়টুকুনি পড়ে থাকছে, এটা এটা পড়ে থাকছে। তাহলে সেখানে 3 × 4 -1 × 1, একবারে লিখে দিচ্ছি 12 - 1। আর কে কম্পোনেন্টের সঙ্গে কি আসছে, কে এর সময়, কে এর সময় আসছে হচ্ছে 3 × -3 মানে -9, আর 1 × -2 মানে -2, কিন্তু এখানে একটা আবার একটা মাইনাস রয়েছেই ফর্মুলার জন্য। তাহলে কত হলো, -8 + 3,
এটা কত? এটা হচ্ছে 11 জে ক্যাপ। এটা কত? -9 +2, মাইনাসে মাইনাসে +2। তার মানে কত আসছে? -8 +3 মানে হচ্ছে -5 আই ক্যাপ। দেন এটা কত? -11 জে ক্যাপ। আর এটা কত? -7 কে ক্যাপ। ঠিক আছে, আমাদের এবার ক্ষেত্রফলটা বার করতে হবে। ক্ষেত্রফল মানে এই যে ভেক্টরটা বেরোলো তার মডিউলাসটা বার করলে ক্ষেত্রফল হয়ে যাবে। সুতরাং যে সামান্তরিকের যে সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু হলো এ কমা বি, তার ক্ষেত্রফল হবে, তার ক্ষেত্রফল ইকুয়ালস টু মডিউলাস অফ এ ক্রস বি। এ ক্রস বি যেটা বেরিয়েছে তার মডিউলাস, তার ম্যাগনিটিউডটা, এবং কি করে বের করতে হয় না, √ওভার অফ এ ক্রস বি এর যে ভ্যালুগুলো সেগুলো বসাতে হবে, স্কোয়ার করে অ্যাড করে রুট করে। মডিউলাস বারবার ইউজ হয়েছে আজকের ক্লাসে। দেন প্লাস -11 স্কোয়ার প্লাস -7 স্কোয়ার এত বর্গ একক। এবার 5 স্কোয়ার মানে কত? মাইনাস স্কোয়ার তো প্লাস, 5 স্কোয়ার মানে 25, প্লাস 11 মানে হচ্ছে 121, 7 স্কোয়ার মানে 49 এত বর্গ একক। তাহলে 121 + 49, 121 আর 9 হচ্ছে আমাদের 130, আর 40 হচ্ছে 170, 170 আর 20 হচ্ছে 190, 195। ঠিক আছে, 195, যেটা একদমই পারফেক্ট স্কোয়ার নয়। ঠিক আছে, 195 এর কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়, তাকে রুট করলে ভালো কিছু আসবে না। ঠিক আছে, তাই 195ই রেখে দিলাম, আর কিছু করছি না, এটাকে 195ই রেখে দিচ্ছি। হয়েছে। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল বার করার নিয়ম। তাহলে আজকের ক্লাসে কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট এবং যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই এই ধরনের প্রবলেম সলভ করলাম, এই ধরনের টপিক করলাম ক্লাস 2 মানে ভেক্টরের 2 নম্বর থেকে। যেমন প্রথমে করেছিলাম হচ্ছে দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ বা মধ্যবর্তী কোণ নির্ণয় ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট থেকে, তা ইউজ করে। তারপরে করেছিলাম হচ্ছে অভিক্ষেপ বা প্রজেকশন সংক্রান্ত কিছু প্রশ্ন। তারপরে করেছি হচ্ছে একক ভেক্টর সংক্রান্ত কোয়েশ্চেন। এবং এখন করলাম সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তার কোয়েশ্চেন। এবং এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু থ্রু আউট শুধুমাত্র সাজেশনটা এমন ভাবেই করা হয়েছে, যেটা এবিটি এর টেস্ট পেপার থেকে শুরু করে আমাদের প্রিভিয়াস ইয়ারে এইচএসে যা যা কোয়েশ্চেন এসেছে সেগুলোর উপর সমস্ত কিছুতে ফোকাস করে, তারপর সেগুলো রেখে আরো কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়ে এই ধরনের সাজেশন আমি করেছি। ফলে পরীক্ষার জন্য এটা কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে, যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কমন পাওয়ার চান্স কিন্তু অনেক 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 বেশি। তাই প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা মন দিয়ে এখানকার দেখবো, পড়বো, প্র্যাকটিস করবো না দেখে, এবং সেইভাবেই সুন্দর করে যেভাবে লেখা হচ্ছে সেই লেখাটাই কিন্তু পরীক্ষায় লিখে আসবো। তাহলে কিন্তু আমাদের না ভালো নাম্বার পেতে কেউ কোনোদিনও আটকাতে পারবে না। তো সেইভাবেই তোমরা প্র্যাকটিসটা করো এই অঙ্কগুলোকে। এখনো কিন্তু শেষ হয়নি। 2 নম্বরের জন্য আমি আরেকটা ভিডিও দেবো, সেই ভিডিওতে 2 নম্বরের বাকি যে কোয়েশ্চেন গুলো আমি সিলেক্ট করেছি পরীক্ষার জন্য সেগুলো কিন্তু একদম কমপ্লিট করে দেবো। দেন আরেকটা ভিডিওতে শুধুমাত্র 4 নম্বরের কোয়েশ্চেন থাকবে। তাহলে এই 3টে ভিডিও তোমরা ভেক্টরের জন্য দেখে যাও, তোমরা এখান থেকে অবশ্যই অবশ্যই করে কমন কিন্তু পাবে। ঠিক আছে, তাই অবশ্যই সুন্দর করে ভিডিওগুলো দেখো, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এতটাই আমি করাচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ভেক্টরের পরবর্তী পোর্শনের যে আলোচনা সেটাকে নিয়ে, এবং সেখানে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন থাকবে যেগুলো কিন্তু আমাদের দেখতেই হবে, পরীক্ষায় প্র্যাকটিস করে যেতেই হবে। ঠিক আছে, ফুল মার্কস অ্যাটেন্ড করার জন্য। তাহলে আজকে এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।